একসময় যে অঞ্চল ছিল শুধুই ধূসর মরুভূমি, মাত্র এক শতাব্দীর ব্যবধানে সেই অঞ্চল হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং সেটা সম্ভব হয়েছে ক্রুড অয়েলের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে দিয়েছে এই ক্রুড অয়েল। পৃথিবীর যে কোনো অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্যের তেল উত্তোলন খরচের দিক থেকে সবচেয়ে সাশ্রয়ী। যেমন সৌদি আরবে 1 ব্যারেল বা 159 লিটার তেল উত্তোলন করতে খরচ হয় মাত্র $3 থেকে $10, রাশিয়ার ক্ষেত্রে $10 থেকে $25, ভেনিজুয়েলার ক্ষেত্রে $20 থেকে $40 এবং আমেরিকার ক্ষেত্রে $30 থেকে $60। তার মানে আমেরিকার তেল উত্তোলন সবচেয়ে ব্যয়বহুল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে তেল উত্তোলন খরচ সবচেয়ে কম হবার প্রধান কারণ ওই অঞ্চলের তেল খুব গভীরে না থাকা এবং বিশাল বিশাল রিজার্ভারে জমা থাকা। মধ্যপ্রাচ্যে তেল উত্তোলন খরচ কম হবার পাশাপাশি পৃথিবীর মোট তেলের অর্ধেক তেল মজুত রয়েছে এই মধ্যপ্রাচ্যে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে কিংবা কেন মধ্যপ্রাচ্যে এত তেলের মজুত তৈরি হলো, এবং মধ্যপ্রাচ্যের তেলের সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তেলের পার্থক্য কী? মধ্যপ্রাচ্যের তেল সম্পৃক্ত এমন বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। মধ্যপ্রাচ্যে বিশ্বের মোট খনিজ তেলের অর্ধেক তেল মজুত থাকার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করেছে। আজ থেকে প্রায় 10 থেকে 20 কোটি বছর আগে বর্তমান মধ্যপ্রাচ্য অঞ্চলটি টেথিস নামক অগভীর এবং উষ্ণ সমুদ্রের নিচে ছিল। এই উষ্ণ পরিবেশে প্রচুর পরিমাণ সামুদ্রিক শৈবাল, প্লাঙ্কটন, ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর বংশবৃদ্ধি ঘটেছিল, যা পরবর্তীতে সময়ের সাথে সাথে মারা গিয়ে সমুদ্রের তলদেশে জমা হয়েছিল। ফলাফল টেথিস সাগরের নিচে প্রচুর পরিমাণ তেল তৈরি হয়েছিল। বর্তমান মধ্যপ্রাচ্য যে ভূখণ্ডের উপর অবস্থান করে একে বলা হয় অ্যারাবিয়ান প্লেট। আজ থেকে 5 থেকে 6 কোটি বছর আগে এই অ্যারাবিয়ান প্লেট আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। পরবর্তীতে ইউরেশিয়ান প্লেটের সাথে প্রবল সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে টেথিস সাগরের তলদেশে থাকা কয়েক কিলোমিটার পুরো পলি বা সেডিমেন্ট প্রচণ্ড চাপে সংকুচিত হতে থাকে। এর ফলে সাগরের তলদেশ ধীরে ধীরে উপরের দিকে আসতে শুরু করে, যাকে বলা হয় আপলিফট। এই প্রক্রিয়ার ফলে কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তর পূর্ব দিকে বিশাল বিশাল পর্বতমালা তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় জাগ্রস পর্বতমালা। দুই প্লেটের সংঘর্ষের ফলে টেথিস সাগর সংকীর্ণ হয়ে জলরাশি সরে যায় এবং সাগরের তলদেশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। এখন টেথিস সাগরের তলদেশ মধ্যপ্রাচ্যের স্থলভাগে রূপান্তর হবার ফলে টেথিস সাগরের নিচে তৈরি হওয়া তেল মধ্যপ্রাচ্যের মাটির নিচে চলে আসে। এই হচ্ছে মধ্যপ্রাচ্যে বেশি পরিমাণ তেল পাওয়ার রহস্য। এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে যা এই তেলকে বিশাল রিজার্ভারে থাকা এবং একে সহজে উত্তোলনযোগ্য করেছে। খনিজ তেল বা গ্যাস মাটির নিচে তৈরি হবার পর সেগুলো যেখানে জমা থাকে সেই পুরো ব্যবস্থাটিকে বলা হয় পেট্রোলিয়াম সিস্টেম। এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে সোর্স রক এবং ক্যাপ রক। যেই শিলাতে সামুদ্রিক শৈবাল এবং প্লাঙ্কটন আটকা পড়ে তাকে বলা হয় সোর্স রক। এগুলো সাধারণত সূক্ষ্ম দানাদার পাললিক শিলা। এই শিলাতে তেল তৈরি হবার পর সেটি চলাচল করতে পারে না বা শিলাকে ভেদ করে বাইরে আসতে পারে না। এর ফলে শিলাস্তরের ভেতর চাপ বাড়তে থাকে, যার প্রভাবে একসময় শিলায় ফাটল তৈরি হয় এবং তেল বাইরে বের হয়ে উপরে আসতে শুরু করে। মধ্যপ্রাচ্যে এই পাললিক শিলা খুবই ভালো মানের। সাধারণত এরকম সোর্স রকে মোট ভরের 1 থেকে 2% জৈব কার্বন থাকে। সেখানে মধ্যপ্রাচ্যের শিলায় এই জৈব কার্বনের পরিমাণ 5%-এর বেশি। সোর্স রক থেকে তেল বের হবার পর এই তেল উপরের দিকে আসতে শুরু করে, কারণ তেলের ঘনত্ব কম, আর আমরা জানি কম ঘনত্বের বস্তু উপরে থাকতে চায়। এখন তেল বা গ্যাস উপরে আসতে চাওয়ার প্রবণতার ফলে ভূগর্ভের বিভিন্ন ফাটল ধরে তেল উপরে উঠতে শুরু করে। এখন এই যাত্রা পথে তেল কিংবা গ্যাস যদি কোনো বাধার সম্মুখীন না হয় তবে তেল ভূপৃষ্ঠ পর্যন্ত উঠে আসে। এর ফলে তেল গ্যাস অপচয় হয়। তার মানে নিয়ন্ত্রিতভাবে তেল বা গ্যাস পেতে হলে তেল গ্যাসকে মাটির নিচে আটকা থাকতে হবে, এবং এই কাজটি করে ক্যাপরক। ক্যাপরক হচ্ছে এমন শিলার স্তর যার মধ্যে তেল কোনো ফাটল তৈরি করতে পারে না। ফলাফল তেলের চাপে এই পাথর ক্যাপের মতো বেঁকে যায়, যার ফলে একে বলা হয় ক্যাপরক। এখন শিলাস্তর বা পাথরের স্তর ক্যাপের মতো বেঁকে যাওয়ার ফলে সেখানে এক ধরনের রিজার্ভার তৈরি হয়, যার মধ্যে অকল্পনীয় তেল জমা হয়। এই রিজার্ভারের সাইজ একটি শহরের চেয়েও বড় হতে পারে। মধ্যপ্রাচ্যের মাটির নিচে তেলের স্তরের ঠিক উপরে লবণের এক বিশাল শক্ত আস্তরণ রয়েছে, যা তেলকে উপরে আসতে দেয় না। লবণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ক্যাপরক, কারণ এটি প্লাস্টিকের মতো নমনীয়। ফলে মাটির নিচে ভূমিকম্প বা টেকটনিক মুভমেন্ট হলেও লবণের স্তরে সহজে ফাটল তৈরি হয় না। ফলাফল তেল নষ্ট হয় না, লবণের নিচে সুন্দরভাবে স্টোর থাকে। মধ্যপ্রাচ্যে আদর্শ সোর্স রক এবং ক্যাপরক থাকার পাশাপাশি সেখানে টেকটনিক প্লেট অর্থাৎ আফ্রিকান, অ্যারাবিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে মাটির নিচে বিশাল বিশাল অ্যান্টিক্লাইন বা গম্বুজাকৃতির ভাঁজ তৈরি হয়েছিল।
প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই গম্বুজগুলো মাটির নিচে তেলের বিশাল রিজার্ভার হিসেবে কাজ করে, যার ফলে মধ্যপ্রাচ্যের তেল উত্তোলন অনেক সহজ এবং সাশ্রয়ী। মধ্যপ্রাচ্যের ভূখণ্ড দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ছিল, যার ফলে তেলের মজুদগুলো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নষ্ট হয়নি। তার মানে প্রাচীন উষ্ণ টেথিস সাগর, প্রচুর সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, লবণের শক্ত আস্তরণ, আদর্শ সোর্স এবং ক্যাপরক, এই সব কিছুর সঠিক সংমিশ্রণই মধ্যপ্রাচ্যকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডারে পরিণত করেছে। পৃথিবীর সবচেয়ে বড় 5টি তেলক্ষেত্রের 4টিই মধ্যপ্রাচ্যে অবস্থিত। গাওয়ার তেলক্ষেত্র। সৌদি আরবে অবস্থিত এই তেলক্ষেত্রটি 1948 সালে আবিষ্কার হয়, যা পৃথিবীর সবচেয়ে বড় তেলক্ষেত্র। এটি প্রায় 280 কিলোমিটার লম্বা এবং 30 কিলোমিটার চওড়া। এতে 75 থেকে 80 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। বুরগান তেলক্ষেত্র। এটি 1938 সালে কুয়েতে আবিষ্কার হয়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর তেলক্ষেত্র। এর মজুত 66 থেকে 70 বিলিয়ন ব্যারেল। সাফানিয়া। এটি 1951 সালে সৌদি আরবে আবিষ্কার হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অফশোর অর্থাৎ সমুদ্রে পাওয়া তেলক্ষেত্র। এর মজুদ প্রায় 50 বিলিয়ন ব্যারেল। রুমাইলা। 1953 সালে ইরাকে এটি আবিষ্কার হয়। এর মজুদ 40 থেকে 45 বিলিয়ন ব্যারেল। কাশাগান। 2000 সালে কাজাকিস্তানে এটি আবিষ্কার হয়। এর মজুদ 30 থেকে 35 বিলিয়ন ব্যারেল। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতের আপার জাকুম। এটি 1960-এর দশকে আবিষ্কার হয়। এর মজুদ 50 থেকে 60 বিলিয়ন ব্যারেল। তবে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ 20 থেকে 25 বিলিয়ন ব্যারেল। মধ্যপ্রাচ্যে বাণিজ্যিকভাবে প্রথম তেল আবিষ্কার হয় ইরানে। ব্রিটিশ নাগরিক উইলিয়াম নক্স ডি আরসি 1901 সালে তৎকালীন ইরানের সম্রাট অর্থাৎ পারস্য শাহর কাছ থেকে পারস্যে তেল খোঁজার অনুমতি পান। এরপর কয়েক বছরের ব্যর্থ চেষ্টার পর 1908 সালে ইরানের মসজিদে সুলাইমান নামক স্থানে তেলের সন্ধান পান, যার ফলে গঠিত হয় অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যা আজকের বিখ্যাত ব্রিটিশ পেট্রোলিয়াম। ইরানের পর 1927 সালে ইরাকে তেল আবিষ্কার হয়। তবে সৌদি আরবে তেল আবিষ্কার মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। 1933 সালে মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া সৌদি আরবে তেল অনুসন্ধান শুরু করে। দীর্ঘ 5 বছরের ব্যর্থতা এবং বিপুল অর্থ ব্যয়ের পর 1938 সালে দাম্মাম 7 কূপে তেলের সন্ধান পায়। মধ্যপ্রাচ্যে বিপুল তেল থাকলেও প্রথম দিকে এই সকল তেল ক্ষেত্রে বিদেশিদের আধিপত্য ছিল, কারণ ওই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো গরিব ছিল। তাদের কাছে তেল উত্তোলনের জন্য প্রয়োজনীয় পুঁজি এবং উন্নত ড্রিলিং প্রযুক্তি ছিল না। সেই সাথে উত্তোলনকৃত তেল বিক্রির জন্য আন্তর্জাতিক বাজারও ছিল না, যার ফলে বিদেশিদের লগ্নি করা অর্থ এবং প্রযুক্তির মাধ্যমেই মধ্যপ্রাচ্যের তেল আবিষ্কার হয়েছিল, এবং এই জন্যই প্রথম দিকে তেল ক্ষেত্রগুলোতে বিদেশিদের আধিপত্য ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খনিজ তেলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তেলকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ঘনত্বের ভিত্তিতে তেল 4 ধরনের: লাইট ক্রুড অয়েল, মিডিয়াম ক্রুড অয়েল, হেভি ক্রুড অয়েল এবং এক্সট্রা হেভি ক্রুড অয়েল। তেল পানির তুলনায় কতটা হালকা বা ভারী তা পরিমাপের জন্য এপিআই গ্র্যাভিটি সিস্টেম ব্যবহার করা হয়। এপিআই গ্র্যাভিটি নির্ণয়ের সূত্র হচ্ছে এটি। এই সূত্রের জাস্ট এই অংশ অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করেই তেলের এপিআই মান পাওয়া যায়। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 60 ফারেনহাইট তাপমাত্রায় উত্তোলনকৃত তেলের ঘনত্ব এবং পানির ঘনত্বের অনুপাত। যেমন উত্তোলনকৃত তেলের ঘনত্ব যদি 850 কেজি পার কিউবিক মিটার হয়ে থাকে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু ডেন্সিটি অফ অয়েল বাই ডেন্সিটি অফ ওয়াটার ইকুয়াল টু 0.85। তাহলে উত্তোলনকৃত তেলের ক্ষেত্রে এপিআই দাঁড়াচ্ছে 34.97। তার মানে এটি লাইট ক্রুড অয়েল। এপিআই ভ্যালু 10-এর কম হলে তাকে বলা হয় এক্সট্রা হেভি ক্রুড অয়েল। 10 থেকে 22.3 পর্যন্ত বলা হয় হেভি ক্রুড অয়েল। 22.3 থেকে 31.1 পর্যন্ত বলা হয় মিডিয়াম ক্রুড অয়েল, এবং এপিআই মান 31.1-এর উপরে হলে সেটিকে বলা হয় লাইট ক্রুড অয়েল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এই স্কেলটি উদ্ভাবন করে, যার ফলে একে সংক্ষেপে এপিআই গ্র্যাভিটি বলা হয়। তেলের এই এপিআই মানের উপর নির্ভর করে তেলের গুণগত মান কেমন, এর দাম কেমন হবে, কোন কোন রিফাইনারিতে এটি রিফাইন করা যাবে ইত্যাদি। উত্তোলনকৃত তেলে সালফারের পরিমাণ কেমন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালফারের পরিমাণের উপর ভিত্তি করে ক্রুড অয়েল 2 ধরনের: সুইট ক্রুড অয়েল, সাওয়ার ক্রুড অয়েল। যে তেলে সালফারের পরিমাণ 0.5%-এর নিচে থাকে সেই তেলকে বলা হয় সুইট ক্রুড অয়েল। এই তেল তুলনামূলক পরিবেশ বান্ধব এবং পরিশোধন করা সহজ। অন্যদিকে যে তেলে সালফারের পরিমাণ বেশি থাকে সেই তেলকে বলা হয় সাওয়ার ক্রুড অয়েল। এই ধরনের তেল পরিশোধন করা কঠিন, সেই সাথে ব্যয়বহুল। তেলের গুণগত মান মূলত এপিআই এবং সালফারের উপর নির্ভর করে। এর বাইরে আরও কিছু ফ্যাক্টর রয়েছে, তবে এই 2টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ক্রুড অয়েলের এপিআই যত বেশি হবে এবং সালফারের পরিমাণ যত কম হবে সেটি তত ভালো মানের ক্রুড অয়েল। এবার পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তেলের গুণগত মান কেমন সেটা দেখা যাক। আমেরিকার তেল মূলত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI নামে পরিচিত, যাকে বিশ্বের অন্যতম সেরা মানের তেল হিসেবে গণ্য করা হয়। এই তেল অত্যন্ত হালকা, এপিআই মান 39 থেকে 45 এবং সালফারের পরিমাণ মাত্র 0.24%। তার মানে আমেরিকার তেল লাইট এবং সুইট, যা থেকে উন্নত মানের পেট্রোল এবং ডিজেল তৈরি করা যায়, যদিও আমেরিকার তেল উত্তোলন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল। মধ্যপ্রাচ্যের তেল, বিশেষ করে সৌদি আরবের তেলকে অ্যারাব লাইট বলা হয়ে থাকে, যদিও এই অঞ্চলের তেল আমেরিকার তেলের চেয়ে কিছুটা ভারী। এপিআই রেঞ্জ 27 থেকে 35-এর মধ্যে, তবে দেশভেদে এপিআইয়ের মান কিছুটা ভিন্ন হতে পারে। সালফারের পরিমাণ 1.5 থেকে 2%, তার মানে মধ্যপ্রাচ্যের তেল মিডিয়াম থেকে হেভি এবং সাওয়ার। এই অঞ্চলে তেল উত্তোলন খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, যার ফলে মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজারে না আসলে তেলের দাম বেড়ে যায়। আন্তর্জাতিক মানদণ্ডে রাশিয়ার তেল মিডিয়াম এবং সাওয়ার, এপিআই মান 31 থেকে 32, সালফারের পরিমাণ 1.3 থেকে 1.5%। রাশিয়া তাদের ওরাল বোলগা অঞ্চল থেকে আসা ভারী এবং উচ্চ সালফারযুক্ত তেল এবং পশ্চিম সাইবেরিয়া থেকে আসা হালকা তেল একসাথে মিশিয়ে ইউরাল নাম দিয়ে বিশ্ববাজারে রপ্তানি করে। বিশ্বের সবচেয়ে ভারী তেলের মধ্যে একটি হচ্ছে ভেনিজুয়েলার তেল। অরিনোকো বেল্ট অঞ্চলের তেল এতটাই ভারী যে এপিআই মান 8 থেকে 10, তার মানে এই তেল পানির চেয়ে ভারী, অনেকটা আলকাত্রার মতো। ভেনিজুয়েলার তেলে প্রচুর পরিমাণ সালফার এবং নিকেল ও ভ্যানিডিয়ামের মতো ধাতব উপাদান থাকে। এই তেল সরাসরি রিফাইনারিতে ব্যবহার করা কঠিন এবং এই জন্য এই তেলকে অন্য দেশের হালকা তেলের সাথে মিশিয়ে পরিশোধন করতে হয় অথবা অত্যন্ত জটিল প্রক্রিয়ায় আপগ্রেড করতে হয়। ভেনিজুয়েলায় বিশাল তেলের মজুদ থাকলেও এটির গুণগত মান তুলনামূলক কম এবং পরিশোধন করা সবচেয়ে চ্যালেঞ্জিং। তেলের গুণগত মানের দিক থেকে আমেরিকার তেল সবচেয়ে এগিয়ে থাকলেও আমেরিকার তেল উত্তোলন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় ব্যয়বহুল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এমনটা কেন? সাধারণত মাটির নিচে বিশাল রিজার্ভারে তেল জমা থাকে, সেখানে পাইপ বসিয়ে সহজেই তেল উপরে নিয়ে আসা যায়। কিন্তু আমেরিকার তেল এখন আর কোনো রিজার্ভারে নেই। আসলে প্রথম দিকে আমেরিকার তেল রিজার্ভারেই ছিল, কিন্তু 1970 সালের পর থেকে তেল উত্তোলনের কারণে আমেরিকার রিজার্ভারগুলোতে তেল ফুরিয়ে আসতে শুরু করে। এর ফলে আমেরিকা তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং একই সাথে বিকল্প তেল সন্ধানের গবেষণা শুরু করে। এরপর তারা আবিষ্কার করে মাটির অনেক গভীরে শেল নামক কঠিন পাথরের ভেতরে প্রচুর তেল গ্যাস আটকে আছে। 2000 সালের পর আমেরিকা এই শেল থেকে তেল গ্যাস উত্তোলনের প্রযুক্তি ডেভেলপ করে। এর মধ্যে একটি হচ্ছে হাইড্রোলিক ফ্র্যাকচারিং বা ফ্র্যাকিং। এই পদ্ধতিতে শেলের মধ্যে উচ্চ চাপে পানি, বালু ও রাসায়নিক পদার্থ পুশ করা হয়। এতে শেল ফেটে গিয়ে তেল গ্যাস অবমুক্ত হয়। দ্বিতীয়টি হচ্ছে হরাইজন ড্রিলিং। মাটির নিচে লম্বালম্বি ড্রিল করার পর বিশাল অঞ্চল জুড়ে আবার আড়াআড়ি ড্রিল করা হয়। এই দুই পদ্ধতি কাজে লাগিয়ে গত 15 বছরে আমেরিকা আমদানিকারক দেশ থেকে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়। বর্তমানে আমেরিকার মোট অপরিশোধিত তেল উৎপাদনের 60% আসে এই শেল থেকে। এখন শেল থেকে তেল বা গ্যাস উত্তোলন করতে যে প্রযুক্তির ব্যবহার হয়, এই প্রযুক্তিগুলো অত্যন্ত ব্যয়বহুল। এর বাইরে শেল থেকে প্রথম 1-2 বছরেই বেশিরভাগ তেল বেরিয়ে আসে, অর্থাৎ দ্রুতই উৎপাদন কমে যায়। এছাড়া আমেরিকাতে জনবলের মজুরি খুবই বেশি, সেই সাথে নিরাপত্তা ও পরিবেশগত কঠিন আইন মেনে চলতে হয়, যা তেল উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এইসব কারণেই আমেরিকার তেল উৎপাদন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল। আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান আসে ক্রুড অয়েল থেকে। জ্বালানি, প্লাস্টিক, সার, কসমেটিক্স, ওষুধসহ বহু কিছুর জন্য ক্রুড অয়েল প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে মাটির নিচে কিভাবে এই ক্রুড অয়েল তৈরি হয়, সেই সাথে গ্যাস এবং কয়লা তৈরি হয়, সেই সাথে কিভাবে এগুলোকে উত্তোলন করে পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো উপাদানে আলাদা করা হয়। ক্রুড অয়েল সম্পৃক্ত এমন বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।